তারাই তো মনে করেছিল তারা একেবারে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। তারা আমি তো দেখি এই কয়টা ভোট পাইলো কিভাবে, এটাই আমার কাছে আশ্চর্যের ব্যাপার। সুতরাং জনাব রহিন হোসেন প্রিন্স, বিরোধী দলের তরফ থেকে নির্বাচনে যে অভিযোগ করা হলো, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করা হলো, জাল ভোটের অভিযোগ করা হলো, এই অভিযোগগুলো ভবিষ্যতে বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ কমাবে কিনা, সেই সঙ্গে সংসদ এবং নির্বাচন দুই ক্ষেত্রেই বিরোধী দলের কেন আস্থার সংকট? আপনাকে ধন্যবাদ। দেখেন এখানে কতগুলো কি বলে, আমরা যদি প্রশ্নের উত্তর খুঁজতে চাই তাহলে অনেক সময় হিসাব করতে হয় যে কোন সময়, কোন স্থানে, কোন প্রেক্ষিতে, এটা একটা বিবেচনা করতে হয়। আর একটা হচ্ছে আপনি যখন অভিযোগের কথা দিয়েই শুরু করছেন, কারা অভিযোগ করছে, তা সেটা যদি বিবেচনা করেন, আমি অভিযোগের কথাটাই যদি বলি, একটা তো স্বাধীনতা বিরোধী শক্তির কথা বলছেন যে তাদের অভিযোগ, এবং অভিযোগটা এমন দিনে তারা করছে যেদিন তারাই তো মনে করেছিল তারা একেবারে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, এবং তারা মনে করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, হ্যাঁ ছিলই, ডিফ্যাক্টো তারা এক ধরনের ক্ষমতায় তো ছিল, তাতে মুক্তিযুদ্ধকেই নাকচ করে কিছু করতে পারে কিনা একটু তারা এগিয়েছিল। একটু এগোনো মানে আগে দেখবেন যে মুক্তি যোদ্ধার সংজ্ঞায় বলতে যে কারা যুদ্ধের বিরোধিতা করেছিল, সেটা বলতে যে জামাত ইসলামের নাম আগে ছিল, আমি যদি তত্ত্বে ভুল না করি। অন্তর্বর্তীকালীন সরকারের ওটা তো আর বাদ দিতে পারে নাই, কারণ বাদ দিলে তো খবর ছিল আর কি। তো এই জন্য নামটা 2 নম্বরে নিয়ে আসছিল। তা হয়তো তারা ভেবেছিল যে এইবার কোনোভাবে এটাকে বাতিল করতে পারে কিনা, কিন্তু আজকের সংসদে তো বাতিল করে নাই, ওনারা হয়তো নাটকীয় ওয়াকআউটে, জামায়াতের আপত্তি ছিল। আপত্তি তো এটা একেবারে আলোচনার অগ্রহণযোগ্য। আমি যেটা তথাকথিত নাটকীয় করলো কি বলে বর্জন। তাই আমি বলছি যে এইরকম একটা সময়, সুতরাং তাদের একটা মন মেজাজ মর্জিজা ছিল, সেইখানে আপনার উপনির্বাচনে তো শোচনীয় পরাজয়টাই খুবই স্বাভাবিক ছিল। বরঞ্চ তারা আমি তো দেখি এই কয়টা ভোট পাইলো কিভাবে, এটাই আমার কাছে আশ্চর্যের ব্যাপার। সুতরাং তাদের এই অভিযোগ আজকের প্রেক্ষাপটে, তাদের অন্য যে ক্রোধ, তার হয়তো এক ধরনের বহিঃপ্রকাশের জন্য এই কথাগুলো বলতে পেরেছে, সুতরাং সেইটাকে আমি খুব গুরুত্বপূর্ণ দেখি না। কিন্তু গুরুত্বপূর্ণ আমি যেটা দেখতে চাই, এবং উপনির্বাচনে কি হয়, এক্ষেত্রে বিশিষ্ট আলোচক গোলাম মোল্লা রনি যথার্থই বলেছেন, সুতরাং ওইটা নিয়ে আমি আর বলতে চাই না। কিন্তু আমার পয়েন্ট, আপনি যে শেষে আমাকে প্রশ্ন করার সময় বললেন যে নির্বাচনের আগ্রহ অন্যান্য দল ভবিষ্যতে কি করবে, আমি সেটা একটা জেনারেল ছোট্ট কথা বলি। দেখেন এইবার আপনি চলে আসেন যে নির্বাচনটা হয়ে গেল, আমরা কিন্তু এই টেবিলে এবং অনেকদিন ধরে বলছিলাম যে বাস্তবতায় যা আছে তাতে একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন চাই। শব্দটা কিন্তু বারবার বলেছে, আমি তো অনেকদিন ধরে বলেছিলাম। কিন্তু আপনি নির্বাচনের পর আমাদের কথা বাদ দেন, আপনি বিএনপির অনেকের দিক দিয়ে বলেন, আবার এই যে স্বাধীনতা বিরোধী যে দলটির কথা বলছেন তাদের দিক দিয়ে বলেন, তারা নিজেরা পরস্পরে অভিযোগ করছে যে অনেক জায়গায় আমরা জিতে গেছিলাম, তো ডিজাইন করে আমাদেরকে হারানো হয়েছে, অমুককে জিতাই দেওয়া হয়েছে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচনের ফলাফলকে নিয়ে তারাই বলছে। আর আমরা যে কথাটা বলছিলাম যে ন্যূনতম গ্রহণযোগ্য না, অনেক ভালো গ্রহণযোগ্য করতে পারতাম যদি পুরো নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে পারতাম, তা সেটা তো পারি নাই। বরঞ্চ আমি বলবো যে এইবারের যে পার্টটা গেল, এবং আজকের এই মধ্য দিয়ে তো 300 আসন কমপ্লিট হলো, 2টা বাদ ছিল। সুতরাং এখন আমাদের যদি আমরা ভবিষ্যতে আরো ভালো নির্বাচন, এবং সেক্ষেত্রে ওই কথা একটু খালি পুনরাবৃত্তি আমার দিক থেকে করতে হয়, আমরা খালি ভোট দেওয়াটাকে দেখি কিন্তু ভোটে দাঁড়ানোটাকে দেখি না। সুতরাং ভোট দেওয়া এবং ভোটে দাঁড়ানোর সমসুযোগ, এবং মানুষের চিন্তা চেতনার মান উন্নত করা, যাতে করে ভয় ভীতিতে বা কোনো কিছুর বদৌলতে, মানে নিজের লোভে সে কিছু একটা করছে সেইটা যাতে না হয়, ওই ধরনের একটা জায়গায় যাওয়ার জন্য পুরো নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কারের কাজটা করা দরকার, আলাপ আলোচনা শুরু করা দরকার, এবং সেইটাই শুরু করাটাই আমার কাছে মনে হয় এটা প্রধান কাজ। সুতরাং এই উপনির্বাচন নিয়ে, এবং ওই যে ওদের যারা হেরে গেছে, হারাটাই খুবই স্বাভাবিক ছিল, আগেই বললাম, কারণ আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। সুতরাং এই এজেন্ডা নিয়ে, তাদের কথাকে নিয়ে আলোচনা না করে আমাদের বরঞ্চ কিভাবে আরো সামনের দিকে আগাতে পারি এবং আরো বেশি গ্রহণযোগ্য, কেউ আর অভিযোগ করব না, সাধারণ জনগণ এইটাকে ওয়েলকাম আরো বেশি করবে, এবং সে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য আরো বেশি উৎসাহ কি বলে যে পালন করবে, উৎসাহ নিয়ে যাবে। সেইটার জন্য কি করা যায় সেই দিকে আমাদের যাওয়া দরকার বলে আমার কাছে এটা মনে হয়। আর ওই যে একটা কথা এখানে আসছে, আপনি আগেই বোধহয় জিজ্ঞেস করলেন যে 96-এর একটা নির্বাচন, এটা তো আমরা কেনা জানি কি হয়েছিল, কিন্তু কেউ যদি তার সাথে তুলনা করে, সেটা হচ্ছে বলবো
যে ওই নির্বাচন সম্পর্কেও তাদের কোনো ধারণা নাই, এবং এরা বোধহয় কি বলবো যে ভিন্ন কোনো মেটিকুলাস ডিজাইন ভাবছিল কিনা, কিন্তু মেটিকুলাস ডিজাইন করার ওই সময়টা বোধহয় একটু চলে গেছে। আর একটু বলি, আমি যে বললাম ওই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে তাদের একটা গাত্রদাহর জায়গায় হয়তো একটু নানা ক্রেজির জায়গায় থাকে। আর একটা দেখছিলাম যে কি নাকি কি করে নতুন করে রাজপথে নামার, হ্যাঁ, নতুন কিছু পায়তারার, আমি পায়তারা শব্দটা খুব সচেতন ভাবে ইউজ করছি, কারণ যেটা এখন জনগণ গ্রহণ করবে না বলে কিন্তু তারা জনগণের কথা বলেই যেটা মাঠে নামার কথা বলছে, কিন্তু সেক্ষেত্রেও আমরা আপনাদের কল্যাণে দেখছি তো জমায়েত এবং বাস্তবতা কি। কারণ এই জমায়েত বাস্তবতা, জমায়েত অনেক সময় আমাদেরও কম হয়, সেটা অন্য আলোচনা, কিন্তু তারা যে একটা ব্যাপক সাধারণ মানুষের জনসমর্থন একসময় পেয়েছিল, এবং আজকে কিন্তু মানুষের মুখে মুখে হচ্ছে যে অনেক জনসমর্থন ছিল, যে মানুষ প্রতারিত হয়ে এই জায়গায় গিয়েছিল। তা আমার ধারণা এই প্রতারণার সময় তাদের আপাতত শেষ হয়ে গেছে। ভবিষ্যতে কি হবে আমি সেটা বলতে চাই না। সুতরাং সেই মনোকষ্ট থেকে নানা ধরনের কথাবার্তা তারা সামনে আনতে পারে বলেই আমার কাছে মনে হয়, এবং সেটারই প্রতিফলন আমি দেখি।